মাতৃভাষার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। রবীন্দ্র ভবনে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে আরও কিছু জায়গার নাম ককবরক ভাষায় করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী এন.সি. দেববর্মা বলেন, মানব সভ্যতার বিকাশে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অনুষ্ঠানে বিরল ভাষাগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রবিমোহন করবংকে সম্মাননা প্রদান করা হয়। ভাষা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান তাড়াতাড়ি কানেক্ট হতে পারি, খুব তাড়াতাড়ি বুঝতে পারি, না হলে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে না। তারপর আপনি অন্য ভাষায় বলুন, শিখুন। ককবরক ভাষাকে সম্মান জানিয়ে বড়মোরার নাম হতাইকত রেখেছি। আমরা একটা কমিটিও তৈরি করেছি যে আরো কিছু জায়গার নাম ককবরক ভাষায় করা হবে, যে আমাদের নিজস্ব মাতৃভাষাকে আমরা সম্মান তো করবোই, তাকে আমরা হয়তো 4 জনের ভাষাভাষীর হোক, তাকে আমরা ধরে রাখবো। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি। তার সঙ্গে সঙ্গে অপরকেও সম্মান করব। যে চাকমা ভাষায় 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, গারো ভাষা 4র্থ শ্রেণী পর্যন্ত, মণিপুরী ভাষা 8ম শ্রেণী পর্যন্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা 7ম শ্রেণী পর্যন্ত, হালাম ভাষা 5ম শ্রেণী পর্যন্ত, কুকি মিজু ভাষা 11শ শ্রেণী পর্যন্ত, মগ ভাষা 5ম শ্রেণী পর্যন্ত ত্রিপুরাতে চালু আছে। সম্মানে অভিবাদন জ্ঞাপন করতে আসছে সংস্কৃত ভাষীয় প্রতিনিধিরা। सर्वेभ्यो नमो नमः। सकल भाषा सम्माननेन अस्माकं त्रिपुरा श्रेष्ठा त्रिपुरा। धन्यवादाः। মাতৃভাষা দিবসে ত্রিপুরী জনগোষ্ঠীর ভাষার মাধ্যমে অভিবাদন জ্ঞাপন করতে আসছে ত্রিপুরী জনগোষ্ঠীর প্রতিনিধিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই মহতী দিনে তাদের অভিবাদন জ্ঞাপন করতে আসছে রিয়াং জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিরা। সকল ভাষার সম্মানে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই অভিবাদন জ্ঞাপন করতে আসছে জমাতিয়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। যতনি কম বড় বেথানি চিনি ত্রিপুরা কাহাম কোক ত্রিপুরা হামবাই। আজকের মাতৃভাষা দিবসের অভিবাদন জ্ঞাপন করতে আসছে এরপর হালাম জনগোষ্ঠীর প্রতিনিধিরা। চিবায়
আং সান কি আপনারা শুনতে পাচ্ছেন, আমরা চেষ্টা করেছি যতটা ভাষা আমরা পারি আমরা যেন বলতে পারি, আমরা যেন নতুন করে আবারও নিজের মাতৃভাষায় বাঁচতে পারি। মাতৃভাষায় এই অভিবাদন জ্ঞাপন করতে আসছে গারো জনজাতির প্রতিনিধিরা। সালাম লাকুনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে এই দিবস পালিত হচ্ছে। সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী কমিশন হাই কমিশন অফিসের যৌথ উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এর সূচনা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ নিজের ভাষাকে সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহযোগিতায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ভাষা শহীদের স্মরণে শহীদ মিনার গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এদিনের র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ভাষা দিবস সারা পৃথিবীব্যাপী এই দিনটি পালন হচ্ছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বা লড়াই করেছেন তাদেরকে স্মরণ করার দিন আজকে, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা রাজ্য সরকার এবং বাংলাদেশের সহযোগিতায় আমরা দিনটি উদযাপন করছি আগরতলায়। আমাদের সারা রাজ্যেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালিত হবে। যদিও আজকে রবিবার দিন, কিন্তু বিভিন্ন জায়গায় গতকালও বা আগামীকালও এই দিনটি পালিত হবে। আমরা এই দিনটিকে পালন করার মূল উদ্দেশ্য হলো আমরা নিজের ভাষাকে সমৃদ্ধ করো, পাশাপাশি অন্য ভাষার প্রতি শ্রদ্ধা রাখো এবং সেই ভাষাগুলি যাতে হারিয়ে না যায় সেই জন্যে আজকে এই দিনটি পালন করা। আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যে অনেকগুলি ভাষা রয়েছে, সেই ভাষাগুলিকে আমরা যাতে সমৃদ্ধ করতে পারি, তাদের লিপি, তাদের বিভিন্ন রকম ভাষাগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করছি। আজকেও দেখবেন আজকে অনুষ্ঠানে করবং একটা ভাষা, সেটা প্রায় হারিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সেই ভাষার একজন ব্যক্তিকে রবি কুমার করবংকে আমরা সম্মাননা জানাবো। এর উদ্দেশ্য হলো তাকে সম্মাননা জানানো মানে ওই ভাষাকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো। আজকে এটা আমরা করছি। এবং আজকের দিনটি 21শে ফেব্রুয়ারি হওয়ার পিছনে আপনারা জানেন বিরাট ইতিহাস। বাংলাদেশে বহু মানুষ এই ভাষার জন্য আন্দোলন করেছে, লড়াই করেছে, তাদের শহীদ হয়েছেন। এবং সেখান থেকে একটা প্রস্তাব যায় ইউনেস্কোতে যে এই দিনটিকে 21শে ফেব্রুয়ারিকে যেন আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময় প্রস্তাব যাওয়ার পর 1999 সনে ভারত সহ প্রায় 33টি দেশ এটাকে সমর্থন করে এবং পরবর্তী সময় ঘোষিত হয়। সেই দিন থেকে পালিত হয়ে আসছে। এবং এখানে আমার পাশেই আমাদের এখানকার সহকারী হাই কমিশন রয়েছে এবং বাংলাদেশের একটা পরিকল্পনা রয়েছে যে এখানে আমাদের যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা শহীদ মিনার স্থায়ীভাবে যাতে স্থাপন করতে পারে এর একটা উদ্যোগ রয়েছে। পাশাপাশি শচীন দেববর্মন ওনারও একটা স্ট্যাচু হোক বা কিছু হোক, ওইখানে একটা যাতে আমরা স্থায়ী করতে পারি, স্থাপন করতে পারি, এই উদ্যোগটা ওনারা নিচ্ছে। তো আমরা যৌথভাবে আমরা আজকে পালন করছি। এবং বাংলাদেশ হাই কমিশন যেহেতু সহযোগিতার হাত বাড়িয়েছেন, রাজ্য সরকার থেকে ওনাদেরকে এবং ওই দেশের লোকদের, ওই দেশকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, বিশেষ করে সহকারী হাই কমিশনকে। সুতরাং এই দিনটি আপনারা সহ যারা আছেন সবার কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা হারিয়ে গেলে কৃষ্টি হারিয়ে যাবে, সংস্কৃতি হারিয়ে যাবে, সাহিত্য হারিয়ে যাবে, তাহলে কিন্তু বিশ্বের গান ভাণ্ডার থেকে অনেক কিছু হারিয়ে যাবে। সুতরাং এই দিনটি আমরা এই জন্যই গুরুত্ব সহকারে পালন করছি।
ছোট ছোট শহরের বাসিন্দাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে স্মার্ট সিটি মিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানীর বনমালীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট সিটি মিশনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী রাজধানী আগরতলায় স্মার্ট সিটি মিশনের আওতায় স্মার্ট বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিকে রোডে প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আরসিসি কভার ড্রেন সহ অন্যান্য প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক রতন চক্রবর্তী, ডাক্তার দিলীপ দাস সহ পুর নিগম ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। তাদের জীবনমান উন্নয়ন না হলে কি হতো, আগে আমার আগরতলা সিটি কোথায় ছিল, ড্রেনেজ ব্যবস্থা কি ছিল, সাফ সাফের কি ব্যবস্থা ছিল, সেটা কল্পনা করলে তখন মনের মধ্যে শান্তি আসবে যে ওখানে ছিলাম, এখন ওখানে এখানে আছে। সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবার আদব কায়দা একসঙ্গে চেঞ্জ হয়ে গেছে। এটা আমি বলি না যে সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয়েছে কর্পোরেশনে বাড়ি থেকে সেই জঞ্জাল বা সেই যে ওয়েস্টেজ আছে সেটা কালেকশন করার জন্য 90% কালেকশন হয় আগরতলা সিটিতে আজকের দিনে, এবং আমার বোনেরা করেন, সেলফ হেল্প গ্রুপের। আজকে পরিবর্তন হয়েছে। আজকে যখনই বৃষ্টির জল হয় তো আপনি কাউকে ফোন করতে হয় না, 24 আওয়ার্স রেগুলেটিং ব্যবস্থা। দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নিলেন রাজ্যের চিকিৎসকরা। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন নিয়ে জানালেন, প্রথম ডোজ নেওয়ার পর তারা যেমন সুস্থ ছিলেন তেমনিভাবে দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও তারা সুস্থ। অন্যরাও যাতে এই ভ্যাকসিন নিতে এগিয়ে আসেন এই আহ্বান জানালেন দ্বিতীয় ডোজ নেওয়া চিকিৎসক কনক চৌধুরী। কোভিডের আমার জন্য দ্বিতীয় ডোজ নেয়া, তো কোভিড ভ্যাকসিনেশনের আমি দ্বিতীয় ডোজ নিলাম। আপনারাও এইভাবে যে যার মতো আপনাদেরকে কন্ট্রোল রুম থেকে খবর দেওয়া হবে বা আপনাদের কাছে SMS আসবে, হোয়াটসঅ্যাপে আসবে, তো আপনারাও সেই একইভাবে ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিনকে সার্থক করবেন। এটা আমাদের দেশীয় ভ্যাকসিন এবং এর সঙ্গে কোনো সাইড এফেক্টের কোনো ইস্যুই আসছে না, কোনো বিষয় নেই। সুতরাং আমরা নিরাপদভাবে ভ্যাকসিনেশন করে যাচ্ছি। আপনারা সবাই ভ্যাকসিনকে সফল করুন এবং করোনাকে প্রতিহত করতে আমাদের একে অন্যকে সাহায্য করুন। কোভিড-19 প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি চলছে 59 জেলাতে। জেলায় মোট 13টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টিকাদান কেন্দ্রে সপ্তাহে 4 দিন টিকাকরণ হচ্ছে। 59 জেলায় এখন পর্যন্ত 3685 জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। 277 জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর ভ্যাকসিনটা নিয়েছি এবং ভ্যাকসিন নেওয়ার পরে আমি আমার সমস্ত রোজের কাজ সব করতে পেরেছি, আমার কোনো অসুবিধা হয়নি। কেন্দ্রীয় সরকারকে এবং বৈজ্ঞানিকদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এত তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা লঞ্চ করেছেন, এবং এটা আমি সবার কাছে আহ্বান রাখবো যাতে সবাই এই ভ্যাকসিনটা গ্রহণ করেন। গত মাসে আমি নিজে প্রথম কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজটি নেই এবং এই মাসে আবার দ্বিতীয় ডোজটি নেই। তো আমার এমন কোনোই অসুবিধা হয়নি, যার কারণে আমার ডিউটিও মিস করতে হয়নি এবং সাধারণভাবে আমি চলাফেরা করেছি। আমার কোনো সমস্যা হয়নি। আমি যথারীতি কাজ করছি, দৈনন্দিন কাজগুলো করছি। যারা এখনো নেন নাই নিশ্চিন্তে এই কোভিড ভ্যাকসিনটা নিতে পারেন এবং নেওয়া উচিত বলে মনে করি। এটা অত্যন্ত ভালো। খোয়াই জেলার জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন 2টি মহকুমার 9টি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-19 টিকাকরণের দ্বিতীয় ডোজ প্রদান চলছে। খোয়াই জেলাশাসক স্মিতা মল জানিয়েছেন, এখন পর্যন্ত জেলায় 1404 জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর যে লক্ষ্যমাত্রা নিয়েছিল তার মধ্যে 41% কোভিড-19 ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ প্রদানের কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। খোয়াই জেলায় ভ্যাকসিন প্রদান নিয়ে কোনো সমস্যা হয়নি বলে জেলা শাসক জানিয়েছেন। 9 साइट में हो रहा है, 9 कोल्ड चेन पॉइंट्स है हमारा खवाई डिस्ट्रिक्ट में, वहाँ पे चल रहा है। इसमें हमारा अभी तक सेकेंड डोज हुआ है 1404 लोगों का हुआ है। टारगेट के हिसाब से देखेंगे तो 41% अभी भी चल रहा है। तो ये तो फर्स्ट डोज लेके 28 डेज़ के बाद ही तो सेकंड डोज हो रहा है, तो उसके बेसिस में जैसे ही 20 डेज से शुरू फर्स्ट डोज का लिया है उनसे शुरू हुआ था, तो अभी 41% हुआ है। कमिंग डेज में और सेकंड डोज ड्यू हो जाएंगे, जैसे हमारा फर्स्ट फेज़ का भी प्रोग्रेस लास्ट में जाके इम्प्रूव हुआ था। तो अभी ऑनगोइंग चल रहा है ये, तो मार्च फर्स्ट वीक तक हमारा सेकेंड डोज भी कवर होने का चांस है। अभी तक कोई इश्यूज़ ऐसा रिपोर्टेड नहीं है। फर्स्ट फेज़ में एक्चुअली फर्स्ट डोज का हमारा कवरेज 90% हो रखा है, तो बाकी कॉन्ट्राइंडिकेशंस छोड़ के बाकी सब लोगों का ऑलमोस्ट हो गया है।
রাজ্যে কম্পোজিট রিজিওনাল সেন্টার গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার 20 কোটি টাকা দেবে। রবীন্দ্র ভবনে আয়োজিত সামাজিক অধিকারিতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট। আগামী দিনে দিব্যাঙ্গজনদের বিশেষ সুবিধাযুক্ত চলন সামগ্রী দেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখেন। 21-22 में वरिष्ठ नागरिकों के लिए एक राष्ट्रीय हेल्पलाइन और इंटरनेट पर आधारित सेल्फ सर्विस पोर्टल कार्यान्वित होगा, जिसका कार्य जागरूकता एवं शिकायत निराकरण के लिए होगा। राष्ट्रीय वयोश्री में सम्मिलित नए उपकरण हैं व्हील चेयर, कमोड सहित। अब हम व्हील चेयर देंगे तो कमोड सहित देंगे, उनको शौच आदि से निवृत्त होने में सहायता देगी। वॉकर देंगे जो ब्रेक सहित होगा, छड़ी सीट सहित ऐसी छड़ी देंगे जो चलते चलते अगर कोई आराम करना चाहे तो उसमें बैठने की व्यवस्था भी होगी। मैं आप सब से अनुरोध करना चाहूँगा कि आप इन सब योजनाओं का अधिक से अधिक लाभ लेने की कोशिश करेंगे तो हमारी योजनाएं सार्थक और सफल होगी। CRC का भवन निर्माण के लिए लगभग 20 करोड़ रुपए की स्वीकृति प्रदान अगले 1-2 महीने में कर दी जाएगी और भव्य भवन बनेगा। দিব্যাঙ্গজনদের জীবনযাত্রা মানোন্নয়নে কাজ করছে রাজ্য সরকার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সামাজিক অধিকারিতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেন। অনুষ্ঠানে দিব্যাঙ্গজন এবং প্রবীণ ব্যক্তিদের জীবনযাপনের সামগ্রী দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের জন্য সরকার 4% সংরক্ষণ করেছে। বিভিন্ন স্বসহায়ক দল গঠনে দিব্যাঙ্গজনরা এগিয়ে আসছে বলে তিনি জানান। তো আমার দিব্যাঙ্গ ভাই বোনরা যারা রয়েছে, মায়েরা যারা রয়েছে, ওনারা এখন ঘর থেকে বেরিয়ে এসে কাজ করতে চায়, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ করতে চায়। অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে অবগত করতে চাই, ত্রিপুরাতে যে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ রয়েছে, 2017 পুরনো সরকার থাকার সময় মাত্র 1100 সেলফ হেল্প গ্রুপ ছিল। 11 কোটি টাকাই সহায়তা করা হয়েছিল। আজকে 1100 জায়গায় 5600 উপরে সেলফ হেল্প গ্রুপ, ও তাতে 83 কোটি টাকা ত্রিপুরা সরকার সহায়তা করেছে। 83 কোটি টাকা, কোথায় 11 কোটি টাকা, কোথায় 83 কোটি টাকা। তো মহিলা সশক্তিকরণের সেলফ হেল্প গ্রুপ একটা বড় মাধ্যম। ত্রিপুরাতে সমস্ত সেলফ হেল্প গ্রুপগুলি মহিলাদের দ্বারা সঞ্চালিত। আরেকটা বড় বিষয় হচ্ছে, এই সেলফ হেল্প গ্রুপগুলি ধীরে ধীরে প্রফিটে আসছে। Tell me what you want to know from me. Actually, let me tell you, when this new government came in 2014 of Narendra Modi ji and our minister, they have devised normally what has happened is all the schemes are of rehabilitation, basically. We provide aids and assistive devices to rehabilitate people. But this particular scheme of cochlear implant is a eradication of disability. We have around, as per not very authentic survey, but we have around 35,000 children every year born who are not able to listen. So those who are not able to listen, they are not able to speak. Now the new surgery has come, which the government is supporting free of cost, is of cochlear implant surgery. Cochlear is a bone on the back of our ear. So, if this operation takes place within 6 years of this thing, up to the 6 years age, it is very successful, and the child is able to listen immediately. But for speaking, it requires some speech therapy. But since we do it at early stages, so there is no much difficulty, because in normal way of children's learning is in this age only. Between normal child also tries to speak between 1 to 3 years. So if the cochlear implant as early as possible is been done, and now the test is available. Earlier people used to think that okay, he will speak late
after 5 years, 6 years. No. Now, a small operation is there which will tell about any child whether he will speak or not, or whether he will listen or not. So if some child, what I suggest is that some child is not listening in for 3 years or 2.5 years, a test should be get done to know exactly whether he will be listening or not. And if he is not listening, then he will not be able to speak. So immediately you should take the assistance of this particular thing. And funds has no problem in central government. In fact, we are not finding beneficiaries. In Northeast, we are not finding beneficiary. And we have to spend money on that. So I'll request through you all media people to propagate this message that the children who are below the 6 years and those who are not able to listen and speak, they must get registered themselves with the Social Justice Department. And once the Chief Minister, he is very proactive, he will forward that list to our Minister. We will take the sanction and we will do the surgery and post-surgery procedure in 6 lakhs free of cost. Thank you. Actually, I have no, right now I have not list. We have around 271 hospitals which has a facility all over the country who does this. Even if Tripura is not having, we will empanel one hospital. Even if the surgeon is not there, we will ask some surgeon from Calcutta or maybe from Guwahati or from some other part to come and do a surgery here and train some ENT specialist here. So that's not a problem. Money has no problem. Getting it done is not a problem. Problem is to identify the children and propagate this message. So second thing is that autism is a big challenge. Yes, yeah. So is the ministry doing something for autism? Autism is, early detection of such diseases is the only answer, basically. And we have to accept socially. The problem is that sometimes we parents don't accept that our child has this kind of mental disorder. Earlier we detect it, better is this thing. And as far as Alimco is concerned, we provide some kind of MSID kit to some children, these children for their early learning and muscle atrophy. So that part is there. Government is very sensitive, let me tell you, about Divyangjans and senior citizens, and money has no problem. And particularly for Northeast, there is no problem. And even for India also, there is, all over the country, there is no problem of money. The thing is to propagate, to disseminate information, to tell people what are the schemes. Actually, most of the time, people are not aware actually. The government is giving free of cost these things. Like, we have done this program intentionally for this only, because this is a platform by which we can disseminate information, like you are asking me today. So that gives a platform to inform people. Basically, people are not aware. That is the part. Government is doing a lot of things for them. Sir, what is the growing trend of this type of problems increasing or there is a decreasing? Because Which kind of disability? Disability problem, I will not say increasing or decreasing. Of course, as per census 2011, there are 2.68 crore people who are disabled. Now the new census will take place in 2021. Then only we will come to know that how many people are there. But one thing is very certain, that mental disability is going to be a very big challenge in time to come. Mental disability, you will be surprised that out of the total disability, 36% population is having mental disability. what is the reason? Reason can be various reasons for that. Medically, I will, because I am not a medical person. I am purely a professional, management professional. So I have certainly not have the reason, but I can tell you that that is at rise. That is what I can tell you this. থেকে ৩৯তম আগরতলা বইমেলা শুরু হয়েছে। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আগরতলা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবারের বইমেলার ভাবনা আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। বইমেলায় রাজ্যের প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের পাশাপাশি বহির্রাজ্য থেকেও প্রকাশক ও পুস্তক বিক্রেতারা অংশ নিয়েছেন। বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহির্রাজ্যের শিল্পীদের সমন্বয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে কবি সম্মেলনও। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
তো স্বাভাবিকভাবে এত বছর যাবৎ সেই মেলা আয়োজন করা হচ্ছে, কিন্তু তার লাভ সমাজ ব্যবস্থার মধ্যে কতটা গিয়েছে বা প্রভাব পড়েছে তার মূল্যায়ন করা আর তার সঙ্গে ভ্যালু এডিশন করা, সেটাই হবে বইমেলার প্রকৃত সার্থকতা। আমরা সরকারে আসার পর আমরা প্রত্যেকবার কিছু না কিছু নতুন করতে চেষ্টা করি, এবং এবার আমরা কি করেছি, এই বইমেলাকে গতবারের থেকে আরো বড় করেছি। সেটার সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক টিমকে আমরা নিয়ে এসেছি। অনেকজনে বই লেখে, কবিতা লেখে, পাবলিশ করে, দরকার পড়লে নিজের টাকা দিয়েও পাবলিশ করে। লেখার যে অভ্যাসটা ত্রিপুরা রাজ্যে সবসময় ছিল। মূল ভাবনা এই মেলার হলো আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কিন্তু আমরা বিশ্বাস করি ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানানোর জন্য আমরা পারবো।